সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাসায় বসে অংশীদারি কারবার কী এবং অংশীদারি কারবারের উপাদানসমূহ সম্বন্ধে আলোচনা করব। তোমরা জানো, আমরা করোনা ভাইরাসের কারণে বাইরে যেয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা গ্রহণ করতে পারছি না, সে কারণে বাড়িতে বসে যতটুকু সম্ভব আমরা আমাদের ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করব। তো আজ আমরা অংশীদারি কারবার কী এবং অংশীদারি কারবারের উপাদানসমূহ সম্বন্ধে আলোচনা করব। প্রথমে অংশীদারি কারবার কী এ সম্বন্ধে বলতে গেলে বলতে হবে, একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্ব ও মালিকানার ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্ব ও মালিকানার ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। একের অধিক ব্যক্তি থাকতে হবে, দুই বা ততোধিক। উদ্দেশ্য হবে মুনাফা অর্জন, ভিত্তি হচ্ছে অংশীদারিত্ব। তারা একত্রিত হয়ে যে ব্যবসা গঠন করবে সেটা হবে অংশীদারি ব্যবসায়। আমি তার একটু ব্যাখ্যা করতে চাই, বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে বলতে পারি কমপক্ষে 2 জন বা সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন ব্যক্তি মুনাফা অর্জন ও নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে। আর ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 10 জন ব্যক্তি একত্রিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং সেই মুনাফা নিজেদের মধ্যে বন্টন করবার নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে কারবার প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটা হবে অংশীদারি ব্যবসায়। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, বাংলাদেশের যে অংশীদারি আইন বহাল আছে সেটা 1932 সালের। এই 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্মিলিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। বাংলাদেশে বহাল 1932 সালে যে অংশীদারি আইন, এই আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্মিলিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। সকলে মিলে ব্যবসা পরিচালনা করতে পারে বা সকলের পক্ষে একজন দ্বারা ব্যবসা পরিচালনা করা যায়। তো নিজেদের মধ্যে যে চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে এবং তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো। আর ওই যে ব্যক্তিবর্গ এই ব্যবসা পরিচালনা করছে, যারা মিলে এই ব্যবসা গঠন করলো, পরিচালনা করছে, তাদেরকে আমরা তাদের প্রত্যেকেই হচ্ছে এক একজন অংশীদার। তাদের প্রত্যেককে বলা হয় অংশীদার। এবং তাদের মধ্যকার যে সম্পর্ক, এই অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক তাকে বলা হয় অংশীদারি। তাহলে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে তারা হচ্ছে অংশীদার, তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে অংশীদারি এবং এই ব্যবসাটার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়। আমরা উপসংহারে বলতে পারি, মুনাফা অর্জন ও তার নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে নিজেদের মূলধন, শ্রম ও সামর্থ্য বিনিয়োগ করে সকলের পরিচালনায় বা সকলের পক্ষে একজনের পরিচালনায় যে আইনসম্মত ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। কি বললাম? চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি, যে ব্যক্তিদের চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে, অর্থাৎ নাবালক নয়, পাগল নয়, এমন যে শর্তগুলো আছে আমরা যখন চুক্তি আইন পড়ব তখন এই বিষয়ে বিস্তারিত জানব। যাদের চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে এমন ব্যক্তি তাদের মূলধন, শ্রম ও সামর্থ্য বিনিয়োগ করে সকলের পরিচালনায় বা সকলের পক্ষে একজনের পরিচালনায় যে আইনসম্মত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে তাকে আমরা বলবো অংশীদারি ব্যবসায়। সকলের পরিচালনা হতে পারে বা সকলের পক্ষে একজনের পরিচালনা হতে পারে। তো এবার আমরা অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ আলোচনা করতে যাচ্ছি। অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বর্ণিত সংজ্ঞা এবং অন্যান্য বিষয় বিশ্লেষণ করে এর এমন কিছু মৌলিক উপাদান পরিলক্ষিত হয় যা ভিন্ন একে অংশীদারি ব্যবসায় বলা যায় না, যেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের? 1932 সালের। এই অংশীদারি আইনের 4 ধারায় যে সংজ্ঞা আমরা একটু আগে আলোচনা করলাম, এই সংজ্ঞা এবং অন্যান্য বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে এর কিছু মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক উপাদান আমরা দেখতে পাই, যেগুলো এখন আমাদের আলোচ্য বিষয়। প্রথম উপাদান কি?
প্রথম উপাদান হচ্ছে একাধিক সদস্য। আমরা সংখ্যা যখন পড়ছিলাম সংখ্যা ছিল একের অধিক ব্যক্তি, তাহলে একাধিক সদস্য, 2 বা ততোধিক সদস্য। এরূপ ব্যবসায় অবশ্যই সদস্য সংখ্যা 2 বা ততোধিক হতে হবে। তবে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে 1932 সালের অংশীদারি আইনে তার উল্লেখ নেই। 1932 সালের যে অংশীদারি আইন, এই আইনে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত তার উল্লেখ করা নেই। কিন্তু 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা, 1994 সালের যে কোম্পানি আইন আমাদের দেশে এখন পর্যন্ত বলবৎ আছে, 1994 সালের কোম্পানি আইন, এই কোম্পানি আইনের 4 ধারায় অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 20 জন, একথা উল্লেখ করা আছে। এবং ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। যদিও অংশীদারি ব্যবসায় অংশীদারি আইনে উল্লেখ নেই, কিন্তু কোম্পানি আইনে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। পরবর্তী উপাদান চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে যে অংশীদারদের সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। অংশীদারদের মধ্যে যে সম্পর্ক থাকবে এই সম্পর্কটা চুক্তি থেকে জন্ম লাভ করবে, কোনো সামাজিক মর্যাদা বলে নয়। কার কি সামাজিক মর্যাদা আছে এটা এখানে বিবেচ্য বিষয় না। অংশীদারি চুক্তিতে কি কি বিষয় উল্লেখ আছে সেই চুক্তি অনুযায়ী তাদের মর্যাদা নির্ধারিত হবে। পরবর্তী পয়েন্ট আইনসম্মত অস্তিত্ব। আইনসম্মত অস্তিত্ব অবশ্যই আইনসম্মত ব্যবসায় হতে হবে। আমরা যে অংশীদারি ব্যবসায় যাকে বলতে যাচ্ছি তাকে অবশ্যই আইনসম্মত হতে হবে। চোরাচালানের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো চোরা কারবার পরিচালনা করে তাকে আমরা অংশীদারি কারবার বলতে পারবো না। অবশ্যই আইনসম্মত হতে হবে, আইন দ্বারা স্বীকৃত হতে হবে। যে ব্যবসা আমরা পরিচালনা করব সে ব্যবসা অবশ্যই আইন দ্বারা স্বীকৃত হতে হবে। পরবর্তী উপাদান মুনাফা অর্জন ও বন্টন। মুনাফা অর্জন ও বন্টন ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, এবং এই অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করে নেওয়াই অংশীদারি কারবারের আবশ্যকীয় উপাদান। অংশীদারি কারবারের আবশ্যকীয় উপাদান। ব্যবসায় যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন এবং এই মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নেওয়াই অংশীদারি কারবারের আবশ্যকীয় উপাদান। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা এবং চুক্তি অনুযায়ী নিজেদের মধ্যে বন্টন করে নেওয়াই এই ব্যবসায়ের মৌলিক উপাদান। পরবর্তী পয়েন্ট পারস্পরিক প্রতিনিধিত্ব। পারস্পরিক প্রতিনিধিত্ব এ ব্যবসায় সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন বা দুইজন দ্বারা পরিচালিত হতে পারে, তাই এক্ষেত্রে প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি। এ ব্যবসায় সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন বা দুইজন দ্বারা পরিচালিত হতে পারে, তাই এক্ষেত্রে প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি। এ ব্যবসা কীভাবে পরিচালিত হতে পারে? সকলের দ্বারা পরিচালিত হতে পারে, বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত হতে পারে, সকলের পক্ষে দুইজন দ্বারা পরিচালিত হতে পারে। অর্থাৎ যেভাবে চুক্তিপত্রের উল্লেখ থাকবে সেই চুক্তি অনুযায়ী এই ব্যবসায় পরিচালিত হবে। তো যদি একজন দ্বারা পরিচালিত হয় তাহলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের প্রতিনিধি, সকলের প্রতিনিধি সেই একজন। যে লোক পরিচালনা করছে, যে ব্যক্তি পরিচালনা করছে বা যে অংশীদার পরিচালনা করছে সে হচ্ছে সকলের প্রতিনিধি। এমনই সবাই পরিচালনা অংশগ্রহণ করলেও প্রত্যেকের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। পরবর্তী পয়েন্ট আস্থা ও বিশ্বাস। আস্থা ও বিশ্বাস এ ব্যবসায় গঠন ও সাফল্য লাভের অন্যতম শর্ত হলো অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তাই আইন অনুযায়ী অংশীদারদের মধ্যকার চুক্তিকে সদ্বিশ্বাসের চুক্তি বলা হয়। আইন অনুযায়ী অংশীদারদের মধ্যকার যে চুক্তি, এই চুক্তিকে বলা হয় সদ্বিশ্বাসের চুক্তি, এবং তাদের মধ্যকার সম্পর্ককে, তাদের মধ্যকার অর্থাৎ এই অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। তাহলে কি বললাম? এই ব্যবসায় গঠন ও সাফল্য লাভের অন্যতম শর্ত হলো অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস। অর্থাৎ একজনের প্রতি আরেকজনের বিশ্বাস থাকতে হবে, প্রত্যেকের প্রতি প্রত্যেকের বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। তা না হলে সেটা অংশীদারি কারবার হিসেবে বিবেচিত হবে না। আইন অনুযায়ী এই অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় কি সদ্বিশ্বাসের সম্পর্ক, চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। আর অংশীদারদের মধ্যকার যে চুক্তি, এই চুক্তিকে বলা হয় সদ্বিশ্বাসের চুক্তি।
আমরা উপসংহারে যাব। উপসংহারে বলতে পারি, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা কোনো ব্যবসাকে সাধারণভাবে অংশীদারি ব্যবসায় মনে হলেও উপরোক্ত উপাদানগুলোর অনুপস্থিতিতে তা কখনো অংশীদারি ব্যবসা হিসাবে স্বীকৃত হবে না। আমরা কী করতে পারি, কি বললাম, যখন আমরা দেখি যে একটা অংশীদারি কারবার গড়ে উঠছে, সাধারণভাবে আমরা দেখি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাকে আমরা অংশীদারি কারবার মনে করতে পারি। কিন্তু যদি এই শর্তগুলো, উপরোক্ত যে 6টা শর্ত আমরা আলোচনা করলাম, এই 6টা শর্ত যদি সেখানে পূরণ করা না থাকে, তাহলে তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। এই 6টা উপাদানের অনুপস্থিতিতে কখনোই সেটা অংশীদারি ব্যবসা হিসেবে স্বীকৃতি পাবে না। সাধারণভাবে আমাদের চোখে মনে হতে পারে যে এটা অংশীদারি কারবার, কিন্তু বাস্তবে আমরা খুঁজে দেখব যে এই 6টা উপাদান তার মধ্যে আছে কি না। যদি না থাকে, তাহলে তাকে আমরা কখনোই অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। যেমন কয়েকজন মিলে চুক্তিবদ্ধ হয়ে কী করলো, চুরি করতে গেল, চুরি করে অনেক সম্পত্তি অর্জন করলো, সম্পদ অর্জন করলো, যেটা তারা নিজেদের মধ্যে বন্টন করে নিল, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা অংশীদারি কারবার হবে না। কেন? আইনগতভাবে স্বীকৃত না, চুরি করা আইনগতভাবে স্বীকৃত না, তাহলে এটা অংশীদারি কারবার হচ্ছে না। তাহলে আমরা 6টা উপাদান পড়লাম। কী কী? একাধিক সদস্য, চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনসম্মত অস্তিত্ব, মুনাফা অর্জন ও বন্টন, পারস্পরিক প্রতিনিধিত্ব, আস্থা ও বিশ্বাস। আমরা আবার বলছি, 6টা উপাদান হচ্ছে একাধিক সদস্য, চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনসম্মত অস্তিত্ব, মুনাফা অর্জন ও বন্টন, পারস্পরিক প্রতিনিধিত্ব, আস্থা ও বিশ্বাস। নিশ্চয়ই বন্ধুরা সবাই উপকৃত হবে, ভালোভাবে গ্রহণ করবে, মনোযোগ সহকারে শুনবে। আমরা করোনা ভাইরাসের কারণে বাড়িতে বসে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ছাড়াই যতটুকু সম্ভব আমাদের পাঠের ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করব। সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাসায় বসে অংশীদারি কারবার কী এবং অংশীদারি কারবারের উপাদানসমূহ সম্বন্ধে আলোচনা করব। তোমরা জানো, আমরা করোনা ভাইরাসের কারণে বাইরে যেয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা গ্রহণ করতে পারছি না, সে কারণে বাড়িতে বসে যতটুকু সম্ভব আমরা আমাদের ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করব। তো আজ আমরা অংশীদারি কারবার কী এবং অংশীদারি কারবারের উপাদানসমূহ সম্বন্ধে আলোচনা করব। প্রথমে অংশীদারি কারবার কী এ সম্বন্ধে বলতে গেলে বলতে হবে, একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্ব ও মালিকানার ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্ব ও মালিকানার ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। একের অধিক ব্যক্তি থাকতে হবে, 2 বা ততোধিক। উদ্দেশ্য হবে মুনাফা অর্জন, ভিত্তি হচ্ছে অংশীদারিত্ব। তারা একত্রিত হয়ে যে ব্যবসা গঠন করবে সেটা হবে অংশীদারি ব্যবসায়। আমি তার একটু ব্যাখ্যা করতে চাই, বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে বলতে পারি কমপক্ষে 2 জন বা সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন ব্যক্তি মুনাফা অর্জন ও নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে। আর ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 10 জন ব্যক্তি একত্রিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং সেই মুনাফা নিজেদের মধ্যে বন্টন করবার নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে কারবার প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটা হবে অংশীদারি ব্যবসায়। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, বাংলাদেশের যে অংশীদারি আইন বহাল আছে সেটা 1932 সালের। এই 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্মিলিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। বাংলাদেশে বহাল 1932 সালে যে অংশীদারি আইন, এই আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্মিলিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। সকলে মিলে ব্যবসা পরিচালনা করতে পারে বা সকলের পক্ষে একজন দ্বারা ব্যবসা পরিচালনা করা যায়। তো নিজেদের মধ্যে যে চুক্তি হবে সেই চুক্তি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে এবং তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো।
আর ওই যে ব্যক্তিবর্গ এই ব্যবসা পরিচালনা করছে, যারা মিলে এই ব্যবসা গঠন করলো, পরিচালনা করছে, তাদেরকে আমরা তাদের প্রত্যেকেই হচ্ছে এক একজন অংশীদার। তাদের প্রত্যেককে বলা হয় অংশীদার। এবং তাদের মধ্যকার যে সম্পর্ক, এই অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, তাকে বলা হয় অংশীদারি। তাহলে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে তারা হচ্ছে অংশীদার, তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে অংশীদারি, এবং এই ব্যবসাটার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়। আমরা উপসংহারে বলতে পারি, মুনাফা অর্জন ও তার নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে নিজেদের মূলধন, শ্রম ও সামর্থ্য বিনিয়োগ করে সকলের পরিচালনায় বা সকলের পক্ষে একজনের পরিচালনায় যে আইনসম্মত ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। কি বললাম? চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি, যে ব্যক্তিদের চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে, অর্থাৎ নাবালক নয়, পাগল নয়, এমন যে শর্তগুলো আছে, আমরা যখন চুক্তি আইন পড়ব তখন এই বিষয়ে বিস্তারিত জানব। যাদের চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে এমন ব্যক্তি তাদের মূলধন, শ্রম ও সামর্থ্য বিনিয়োগ করে সকলের পরিচালনায় বা সকলের পক্ষে একজনের পরিচালনায় যে আইনসম্মত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে তাকে আমরা বলবো অংশীদারি ব্যবসায়। সকলের পরিচালনা হতে পারে বা সকলের পক্ষে একজনের পরিচালনা হতে পারে। তো এবার আমরা অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ আলোচনা করতে যাচ্ছি। অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বর্ণিত সংজ্ঞা এবং অন্যান্য বিষয় বিশ্লেষণ করে এর এমন কিছু মৌলিক উপাদান পরিলক্ষিত হয় যা ভিন্ন একে অংশীদারি ব্যবসায় বলা যায় না, যেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের? 1932 সালের। এই অংশীদারি আইনের 4 ধারায় যে সংজ্ঞা আমরা একটু আগে আলোচনা করলাম, এই সংজ্ঞা এবং অন্যান্য বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে এর কিছু মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক উপাদান আমরা দেখতে পাই, যেগুলো এখন আমাদের আলোচ্য বিষয়। প্রথম উপাদান কি? প্রথম উপাদান হচ্ছে একাধিক সদস্য। আমরা সংজ্ঞা যখন পড়ছিলাম, সংজ্ঞা ছিল একের অধিক ব্যক্তি, তাহলে একাধিক সদস্য, 2 বা ততোধিক সদস্য। এরূপ ব্যবসায় অবশ্যই সদস্য সংখ্যা 2 বা ততোধিক হতে হবে। তবে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে 1932 সালের অংশীদারি আইনে তার উল্লেখ নেই। 1932 সালের যে অংশীদারি আইন, এই আইনে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত তার উল্লেখ করা নেই। কিন্তু 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা, 1994 সালের যে কোম্পানি আইন আমাদের দেশে এখন পর্যন্ত বলবৎ আছে, 1994 সালের কোম্পানি আইন, এই কোম্পানি আইনের 4 ধারায় অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 20 জন, একথা উল্লেখ করা আছে। এবং ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। যদিও অংশীদারি ব্যবসায় অংশীদারি আইনে উল্লেখ নেই, কিন্তু কোম্পানি আইনে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। পরবর্তী উপাদান চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে যে অংশীদারদের সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। অংশীদারদের মধ্যে যে সম্পর্ক থাকবে এই সম্পর্কটা চুক্তি থেকে জন্ম লাভ করবে, কোনো সামাজিক মর্যাদা বলে নয়। কার কি সামাজিক মর্যাদা আছে এটা এখানে বিবেচ্য বিষয় না। অংশীদারি চুক্তিতে কি কি বিষয় উল্লেখ আছে সেই চুক্তি অনুযায়ী তাদের মর্যাদা নির্ধারিত হবে। পরবর্তী পয়েন্ট, আইনসম্মত অস্তিত্ব। আইনসম্মত অস্তিত্ব অবশ্যই আইনসম্মত ব্যবসায় হতে হবে। আমরা যে অংশীদারি ব্যবসায় যাকে বলতে যাচ্ছি তাকে অবশ্যই আইনসম্মত হতে হবে। চোরাচালানের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো চোরা কারবার পরিচালনা করে তাকে আমরা অংশীদারি কারবার বলতে পারবো না। অবশ্যই আইনসম্মত হতে হবে, আইন দ্বারা স্বীকৃত হতে হবে। যে ব্যবসা আমরা পরিচালনা করব সে ব্যবসা অবশ্যই আইন দ্বারা স্বীকৃত হতে হবে। পরবর্তী উপাদান মুনাফা অর্জন ও বন্টন। মুনাফা অর্জন ও বন্টন। ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, এবং এই অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করে নেওয়াই অংশীদারি কারবারের আবশ্যকীয় উপাদান। অংশীদারি কারবারের আবশ্যকীয় উপাদান। ব্যবসায় যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন এবং এই মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নেওয়াই অংশীদারি কারবারের আবশ্যকীয় উপাদান। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা এবং চুক্তি অনুযায়ী নিজেদের মধ্যে বন্টন করে নেওয়াই এই ব্যবসায়ের মৌলিক উপাদান।
পরবর্তী পয়েন্ট, পারস্পরিক প্রতিনিধিত্ব। পারস্পরিক প্রতিনিধিত্ব এ ব্যবসায় সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন বা দুইজন দ্বারা পরিচালিত হতে পারে, তাই এক্ষেত্রে প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি। এ ব্যবসায় সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন বা দুইজন দ্বারা পরিচালিত হতে পারে, তাই এক্ষেত্রে প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি। এ ব্যবসা কীভাবে পরিচালিত হতে পারে? সকলের দ্বারা পরিচালিত হতে পারে, বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত হতে পারে, সকলের পক্ষে দুইজন দ্বারা পরিচালিত হতে পারে। অর্থাৎ যেভাবে চুক্তিপত্রের উল্লেখ থাকবে সেই চুক্তি অনুযায়ী এই ব্যবসায় পরিচালিত হবে। তো যদি একজন দ্বারা পরিচালিত হয় তাহলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের প্রতিনিধি, সকলের প্রতিনিধি সেই একজন। যে লোক পরিচালনা করছে, যে ব্যক্তি পরিচালনা করছে বা যে অংশীদার পরিচালনা করছে সে হচ্ছে সকলের প্রতিনিধি। এমনই সবাই পরিচালনা অংশগ্রহণ করলেও প্রত্যেকের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। পরবর্তী পয়েন্ট, আস্থা ও বিশ্বাস। আস্থা ও বিশ্বাস এ ব্যবসায় গঠন ও সাফল্য লাভের অন্যতম শর্ত হলো অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তাই আইন অনুযায়ী অংশীদারদের মধ্যকার চুক্তিকে সদ্বিশ্বাসের চুক্তি বলা হয়। আইন অনুযায়ী অংশীদারদের মধ্যকার যে চুক্তি, এই চুক্তিকে বলা হয় সদ্বিশ্বাসের চুক্তি, এবং তাদের মধ্যকার সম্পর্ককে, তাদের মধ্যকার অর্থাৎ এই অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। তাহলে কি বললাম? এই ব্যবসায় গঠন ও সাফল্য লাভের অন্যতম শর্ত হলো অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস। অর্থাৎ একজনের প্রতি আরেকজনের বিশ্বাস থাকতে হবে, প্রত্যেকের প্রতি প্রত্যেকের বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। তা না হলে সেটা অংশীদারি কারবার হিসেবে বিবেচিত হবে না। আইন অনুযায়ী এই অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় কি? সদ্বিশ্বাসের সম্পর্ক, চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক। আর অংশীদারদের মধ্যকার যে চুক্তি, এই চুক্তিকে বলা হয় সদ্বিশ্বাসের চুক্তি। আমরা উপসংহারে যাব। উপসংহারে বলতে পারি, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা কোনো ব্যবসাকে সাধারণভাবে অংশীদারি ব্যবসায় মনে হলেও উপরোক্ত উপাদানগুলোর অনুপস্থিতিতে তা কখনো অংশীদারি ব্যবসা হিসাবে স্বীকৃত হবে না। আমরা কি করতে পারি? কি বললাম? যখন আমরা দেখি যে একটা অংশীদারি কারবার গড়ে উঠছে, সাধারণভাবে আমরা দেখি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাকে আমরা অংশীদারি কারবার মনে করতে পারি। কিন্তু যদি এই শর্তগুলো, উপরোক্ত যে 6টা শর্ত আমরা আলোচনা করলাম, এই 6টা শর্ত যদি সেখানে পূরণ করা না থাকে তাহলে তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। এই 6টা উপাদানের অনুপস্থিতিতে কখনোই সেটা অংশীদারি ব্যবসা হিসেবে স্বীকৃতি পাবে না। সাধারণভাবে আমাদের চোখে মনে হতে পারে যে এটা অংশীদারি কারবার, কিন্তু বাস্তবে আমরা খুঁজে দেখব যে এই 6টা উপাদান তার মধ্যে আছে কি না। যদি না থাকে তাহলে তাকে আমরা কখনোই অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। যেমন কয়েকজন মিলে চুক্তিবদ্ধ হয়ে কী করলো? চুরি করতে গেল, চুরি করে অনেক সম্পত্তি অর্জন করলো, সম্পদ অর্জন করলো, যেটা তারা নিজেদের মধ্যে বন্টন করে নিল। সব কিছু ঠিক আছে, কিন্তু এটা অংশীদারি কারবার হবে না। কেন? আইনগতভাবে স্বীকৃত না। চুরি করা আইনগতভাবে স্বীকৃত না, তাহলে এটা অংশীদারি কারবার হচ্ছে না। তাহলে আমরা 6টা উপাদান পড়লাম। কী কী? একাধিক সদস্য, চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনসম্মত অস্তিত্ব, মুনাফা অর্জন ও বন্টন, পারস্পরিক প্রতিনিধিত্ব, আস্থা ও বিশ্বাস। আমরা আবার বলছি, 6টা উপাদান হচ্ছে একাধিক সদস্য, চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনসম্মত অস্তিত্ব, মুনাফা অর্জন ও বন্টন, পারস্পরিক প্রতিনিধিত্ব, আস্থা ও বিশ্বাস। নিশ্চয়ই বন্ধুরা সবাই উপকৃত হবে, ভালোভাবে গ্রহণ করবে, মনোযোগ সহকারে শুনবে। আমরা করোনা ভাইরাসের কারণে বাড়িতে বসে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ছাড়াই যতটুকু সম্ভব আমাদের পাঠের ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করব। সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।